তিন্নি, বিয়েটা তাহলে তো ঠিকই হয়ে গেল। তাহলে তুইও গ্রাম ছেড়ে চলে যাবি? ওভাবে কেন বলছিস? তাছাড়া নদী পেরোলে ওপারে তো আমার শ্বশুর বাড়ি। যখন ইচ্ছে হবে তখনই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, জানি তুমি কেমন আসবে। তোমার বর ছাড়লে তবে না তুমি আসবে। কি যে বলিস! সন্ধ্যা হয়ে গেছে, চল এবার বাড়ি ফিরে যাই, নইলে আবার ঘাড়ে শাকচুন্নি চাপবে। তা যা বলেছিস, চল তাহলে বাড়িতেই ফিরে যাই। গ্রামে আবার বিয়ের গন্ধ। আমি থাকতে ওদের বিয়ে হবে, বাজনা বাজবে, আলো জ্বলবে। এই যে ভাই জলিল, তোমাকে খুঁজছিলাম। শোনো ভাই, এই শুক্রবার আমার মেয়ের বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে। এ বাবা, বলো কি? তিন্নির বিয়ে? বাহ বাহ, কতকাল পর গ্রামে বিয়ে বলো তো। ওই ঘটনার পর সবাই তো ভয়ে ছেলে মেয়ে বিয়ে দিতেই ভুলে গিয়েছিল। আহা, ওসব পুরোনো কথা বলে মেজাজটা নষ্ট করো না তো। এবার দেখবে আমার মেয়ের বিয়ের পর সবাই তাদের ভুল বুঝতে পারবে। তাই যেন হয় ভাই, তাই যেন হয়। তাহলে আমিও আমার ছেলেটার একটা গতি করতে পারি। আচ্ছা ভাই, তাহলে আসি। বোঝোই তো মেয়ের বিয়ে কত কাজ। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি যাও। আর হ্যাঁ, কোনো সাহায্য লাগলে নির্দ্বিধায় ডেকো। আমিও তাহলে এবার আসি। মা, তুমি আবার কাঁদছো? কি করব মা, আজ তো তুই পর হয়ে যাবি, এই ঘরটা আমার শূন্য হয়ে যাবে। ধুর, কি যে বলো! আমি তো আজ যাবো আর কালই আবার ফিরে আসবো। পাগলি মেয়ে আমার, ওটা তো শ্বশুর বাড়ি, অমন হুট করে বললে কি আর আসা যায়? ওসব আমি জানি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওই তো রিনা চলে এসেছে। দাও তো মা, তোমার বান্ধবীকে ভালো করে সাজিয়ে দাও দেখি। তোকে কি সুন্দর লাগছে তিন্নি। আপনি আসুন খালা, আমি ওকে নিয়ে আসছি। হয়েছে হয়েছে, তোমাকে আর নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। মা, তুমি রিনাকে নিয়ে একটু যাও দেখি, আমি একটু পরেই আসছি। মেয়ের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। চলুন তো খালা, আমরা চলে যাই। ওর যা ইচ্ছাও তাই করুক। আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সৃষ্টিকর্তা, তুমি আমার বাবা মাকে ভালো রেখো। আমি থাকতে তোর বিয়ে, তা তো আমি হতে দেব না। এই গ্রামে আমি থাকতে কিছুতেই কারো বিয়ে হবে না, হলে সেটা আমার হবে। ওরে বাবারে, শাকচুন্নি, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কে তোকে বাঁচাবে? আমার হাত থেকে কে তোকে বাঁচাবে? খুব বিয়ে করার শখ, তাই না? জানিস না এই গ্রামে আমার অভিশাপ আছে, আমার আগে কারো বিয়ে আমি হতে দেব না। কি ভয়ঙ্কর দেখতে! দয়া করে আমায় মেরো না, দয়া করে আমার প্রাণে বাঁচতে দাও। প্রাণে বাঁচতে চাস? তাহলে যে তোকে অনেক কষ্ট সইতে হবে। পারবি তো? সব পারবো, তবু দয়া করে আমায় প্রাণে মেরো না। বেশ, তাহলে চল আমার সাথে। শাকচুন্নি তিন্নিকে ঘাড়ে চাপিয়ে উড়ে উড়ে পুকুর ঘাটে আসে। ওরে বাবারে, ছাড়ো, ছাড়ো আমায়। কেন? তুই না বললি প্রাণে বাঁচতে চাস? তাহলে যে আমার কথা মানতে হবে। বেশ, তুমি যা বলবে আমি সব শুনতে রাজি আছি, তবু আমায় প্রাণে মেরো না। তাহলে আজ থেকে পুতুল হয়ে ঝুলে থাক আমার কাছে। শাকচুন্নি জাদু করে তিন্নিকে একটা বউ পুতুল বানিয়ে গাছে ঝুলিয়ে রাখে। বিয়ে করার খুব শখ, তাই না? এবার ঝুলে থাক আমার কাছে। বলো মা, আর দেরি করো না, বলো কবুল। কবুল। ওরে বাবা রে, শাকচুন্নি, পালাও পালাও সবাই। তোদের কত সাহস! আমার গ্রামে থেকে তোরা আবার বিয়ে দিতে চাস? দেখ কেমন লাগে। হায় হায়, আমার মেয়ে কোথায়? এই শাকচুন্নি আমার মেয়েকে কোথায় রেখে এলো? তোদের মেয়েকে তোরা আর এই জন্মে খুঁজে পাবি না। খুব শখ না মেয়ের বিয়ের? এবার বোঝ কেমন লাগে। ফিরে এসো শাকচুন্নি,
আমাদের ভুল হয়েছে, দয়া করে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কেঁদো না কাদের ভাই, আমরা তো জানতামই এমন কিছু হবে, কিন্তু তুমি তো আমাদের কথা শুনোনি। হায় আল্লাহ, আমি নিজের হাতে নিজের মেয়ের এত বড় ক্ষতি কি করে করলাম? আমার যে জাহান্নামও ঠাঁই হবে না। আমার মেয়ে কি আর কখনো আমার কাছে ফিরবে না? খালা, আপনি আর কাঁদবেন না। আল্লাহ ঠিক তিন্নিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি বুঝলাম না, কি এমন অভিশাপ আছে এই গ্রামে যে বিয়ে ঠিক হলেই শাকচুনি তাদের তুলে নিয়ে যায়? সে অনেককাল পুরনো কথা। এই গ্রামে বাস করত রশিদ নামের এক গরিব চাষা। তার ঘরে ছিল তার স্ত্রী রেহানা আর মেয়ে রূপা। বাবা, এই বয়সে এত কাজ কি তুমি করতে পারো? আমাকে দাও। পাগলি মেয়ে আমার, তুই আর কতদিন থাকবি এই বাড়িতে? দুদিন পর তো সব কাজ আমাকে একা হাতেই সামলাতে হবে। সেটা হচ্ছে না, এই বাড়ি ছেড়ে আমি এক পাও নড়বো না। এই যে তোমাদের বাপ মেয়ের ঝগড়া কতক্ষণ চলবে শুনি? এদিকে তো আমি ভাত বেড়েছি। ওই দেখো বাবা, মা তোমাকে হিংসে করছে। চল মা, আগে খেয়ে আসি, তারপর না হয় বাকি কাজ করব। ছেলেপক্ষ আর কিছু জানালো? আর কি জানাবে? তারা তো বলেই দিয়েছে এই মেয়ে ঘরে তুলতে হলে তাদের 2 লক্ষ টাকা আর সোনা দিতে হবে 3 ভরি। খবরদার বাবা, অত টাকা দিয়ে তোমাকে আমায় বিদায় দিতে হবে না। তুই চুপ থাক। মেয়ে হয়ে জন্মেছিস, আজ হোক কাল হোক পরের ঘরে তোকে যেতেই হবে। তার উপর জন্মেছিস কালো হয়ে। এই যে আবার কাঁদতে শুরু করলে। কাঁদবো না তো কি করব? এই মেয়েকে কি কম দেখালাম? কেউই তো বিয়ে করতে চায় না। মা, আমি তো বাবার অবস্থা সবই জানি, তাই তো নিষেধ করছি। আমাকে বিয়ে দিতে গিয়ে বাবা তো নিঃস্ব হয়ে যাবে। আমার লক্ষ্মী মেয়ে, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না মা। তাছাড়া তুই তো আমাদের বড় সম্পদ। সবাই তোকে যতই অবহেলা করুক, আমরা তো জানি আমাদের মেয়ে কত ভালো। গায়ের রংটাই আর সব না। কিন্তু বাবা, তুমি এত টাকা কোত্থেকে জোগাড় করবে? ওই নিয়ে তুই চিন্তা করিস না মা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবে। সবই তো বুঝলাম, কিন্তু মনে রেখো রশিদ মিয়া, পরে আবার বেঁকে গেলে কিন্তু সমস্যা। না না মহাজন, আমার একটা মাত্র মেয়ে, ও ছাড়া আমার কেই বা আছে? ওকে বিয়ে দিতে পারলে আমার সব চিন্তাই শেষ। আপনি এই দলিলটা রেখে আমাকে টাকাগুলো দিন। সে আমি দিচ্ছি, তবে সময় মতো টাকা ফেরত না দিলে ওই বাড়ি কিন্তু আমার, এটা যেন মনে থাকে। ও কথা মুখেও আনবেন না। ওই বাড়ি ছাড়া আমার আর কি আছে? আমি ঠিক টাকা শোধ করে দেব। বাড়িটা না থাকলে বউকে নিয়ে আমাকে যে পথে বসতে হবে। ওসব ভেবে আমার কাজ নেই, আমি এখানে ব্যবসা করতে বসেছি, তাই হিসেব মতো কাজ না করলে বাড়ি তো তোমাকে দিতেই হবে। দেখো দেখো রূপার মা, গয়নাগুলো দেখো, কি সুন্দর বানিয়েছে তাই না? বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? সত্যি করে বলো, আমার তো ভালো লাগছে না। সেই একই কথা আর কতবার বলবি বলতো? এখন ভালোই ভালোই বিয়েটা হোক, তুই কোনো সমস্যা করিস না তো মা। আমারও তো এখন সুবিধা ঠেকছে না। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তুমিও শুরু করলে? ধুর, ভালোই লাগে না। কোথায় ভাবলাম এসব দেখে তোমরা খুশি হবে, তা না উল্টো প্রশ্ন আর প্রশ্ন। আমি গেলাম চলে। এত রাতে তুমি আবার কোথায় যাবে? আমাদের সব খুব পছন্দ হয়েছে। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। কাল বিয়ে, সব ঠিকঠাক মিটলে আমার শান্তি। এ কি মহাজন, আপনি এখানে? কেন রশিদ মিয়া, আমাকে দেখে ভয় পেলে নাকি? তুমি তো আর মেয়ের বিয়েতে দাওয়াত দিলে না, তাই আমি নিজেই চলে এলাম। ছি 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 ছি, এ আপনি কি বলছেন? আপনি এত বড় মানুষ, তাই এই ছোট লোকের বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়ার সাহস করিনি। কে কোথায় আছো? মহাজনকে খেতে দাও। আমি তো এখানে খেতে আসিনি রশিদ মিয়া, আমি নিজের পাওনা দেনা বুঝে নিতে এসেছি। আহা মহাজন, ওসব কথা এখন কেন? আমি তো বলেছি আজকের দিনটা যেতে দিন। না, আজই আমার এই বাড়ির দখল চাই, নইলে আমার সব টাকা তুমি এক্ষুনি ফেরত দাও। কি বললেন চাচা? বাড়ি দখল? আহা, তুই আবার উঠলি কেন?
কাজী সাহেব, তাড়াতাড়ি বিয়েটা পড়ান দেখি। না না বাবা, আগে আমি জানতে চাই মহাজন চাচা বাড়ি দখল চাইছে কেন, আর কিসেরই বা টাকা? আমার টাকায় আনন্দ ফুর্তি করে এসব বুঝতে পারছো না কিসের টাকা? তোমার বাবা বাড়ি বন্ধক রেখে আমার থেকে টাকা ধার নিয়েছিল, তাই আমি বাড়ি দখল নিতে এসেছি। না না, আমি এই কিছুতেই হতে দেব না। এই বাড়ি চলে গেলে আমার বাবা মা কোথায় যাবে? বাবা, তুমি বরং টাকা ফিরিয়ে দাও। কি চলছে এখানে? টাকা ফেরত মানে? এই কালো মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছি শুধু এই টাকার জন্য। চল বাবা, টাকা যদি না দেয় তাহলে বিয়ে তোকে করতে হবে না। না না বেহাই সাহেব, আমার মেয়ের কথা কিছু মনে করবেন না, দয়া করে আপনারা যাবেন না। এ বাবা, তুমি ঠিকই বলেছ, টাকা না পেলে এই কালো মেয়েকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। এত সত্য আমি জানি না, হয় আমার টাকা ফেরত দেবে, নয়তো এই বাড়ি আমি আজ রাতেই দখল নেব। এ আমাদের কি সর্বনাশ হলো, এবার তুমি কি করবে? কি আর করব, বাড়ি ছেড়ে পুকুর পাড়ের গাছতলায় থাকবো, তবু মেয়ের বিয়ে আমি দিয়েই ছাড়বো। না বাবা, নিজের মা বাবাকে ঘরছাড়া করে এই বিয়ে আমি কিছুতেই করব না। বেশ, তাহলে চল বাবা, বিয়ে যখন হবে না আর টাকাই যখন পাবো না, এই বাড়িতে থাকার প্রশ্নই ওঠে না। হায় আল্লাহ, এ তুমি কি করলে? আর আপনারা এতগুলো মানুষ থাকার পরেও আমার মেয়ের বিয়েটা হলো না। সবাই শুধু নিজের চিন্তা করে, এবার কি হবে? রশিদ আর রেহানা সেখানে দুঃখ পেয়ে বুক ব্যথা হয়ে মারা যায়। মা, বাবা, আমাকে এতিম করে তোমরা দুজনে চলে গেলে। আর যদি আমার বিয়েটা হতো তাহলে তো এসব হতো না। এই যে আপনারা আপনারা নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলেন, অথচ কিচ্ছু বললেন না। আজ আমার বিয়ে হলো না বলে আমার বাবা মা মারা গেল। তাই আমি আপনাদের অভিশাপ দিচ্ছি, আজ থেকে গ্রামে আর কারো বিয়ে হবে না। পরের দিন দেখা যায় রূপার লাশ পুকুরে ভেসে উঠেছে। সেই থেকে রূপার আত্মা শাকচুন্নি হয়েও পুকুর পাড়ের বটগাছে থাকে, আর যখনই গ্রামে কারো বিয়ে ঠিক হয় তাকে নিয়ে যায় নিজের কাছে। তাহলে তো রূপার সাথে সত্যিই অনেক বড় অন্যায় হয়েছিল। শুধু তাই না, তার বাবা মাও তো অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছিল। হ্যাঁ, তাই তো আর শাকচুন্নি হয়েও রূপা ওসব ভুলতে পারেনি। ওর চোখে শুধু প্রতিশোধের নেশা। এসব থেকে পরিত্রাণের কি কোনো রাস্তাই নেই? জানি না, তবে এমন চললে আমাদের গ্রাম একদিন নিঃশেষ হয়ে যাবে। গ্রামে আর একটা মানুষও থাকবে না, কারণ পরিবারে যদি না বাড়ে তাহলে মানুষ বাড়বে কি করে? আমার মেয়েটা কোথায় গেল? মা রিনা, তুই আমার মেয়েকে ফিরিয়ে আন মা। আমি কি করে ফিরিয়ে আনবো খালা? ওসব আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে তুই পারবি। কিন্তু আর কোনো কিন্তু না, তুই আমার মেয়েকে ফিরিয়ে আন মা। বেশ, আমাকে একটা দিন সময় দিন চাচা, আমি দেখছি কি করা যায়। বলতো ভাইয়া, এখন কি করা যায়? তোর মাথায় তো অনেক বুদ্ধি। আমার কি মনে হয় জানিস তো, ওই শাকচুন্নিকে বসে আনতে হলে ওর মন আগে জয় করতে হবে। কিসব চাচা বলছিস? শাকচুন্নির আবার মন থাকে নাকি? অবশ্যই থাকে। মন যদি না থাকতো তাহলে সে এত পুরনো কথা ভেবে আজও প্রতিশোধের নেশায় ঘুরে বেড়াতো না। আমার তো মনে হয় ওর মন খুবই নরম। তাহলে কি করব? আমি তোকে সব বুঝিয়ে দেব, কিন্তু শোন, একদম ভয় পাবি না। তবে ভয় পাওয়ার একটা কারণ তো আছেই। যদি শাকচুন্নি বুঝে যায় আমাদের বুদ্ধি, তাহলে কিন্তু তোর সর্বনাশ নিশ্চিত। ওরে বাবা, তাহলে আমি যাব না। আমার প্রাণ আগে, তারপর সবকিছু। আরে ধুর, আমি যে বুদ্ধি পেতেছি তাতে 100 ভাগ সফল হওয়ার নিশ্চয়তা আছে। তাছাড়া আমি তো আছি। একবার ভাব, ওই শাকচুনির হাত থেকে যদি গ্রামকে উদ্ধার করতে পারি, তাহলে আমাদের কত সুনাম হবে। হ্যাঁ হ্যাঁ, আর এসব না হলে আমার মৃত্যু হবে। না, আমি যাব না। আরে দূর, ভয় পাস না তো। তাহলে চল কবিরাজ চাচার কাছে গিয়ে বুদ্ধিটা বলি, দেখি উনি কি বলে। রিনা আর তার ভাই কবিরাজের কাছে যায়। কবিরাজ সব শুনে খুশি হয়। বাহ, এ তো দারুণ বুদ্ধি। আর রিনা, এটা সত্যি সাহসের কাজ। আবারও মনে হয় শাকচুনির ভেতরে রূপার যে আত্মা আছে তার মন খুব নরম। কিন্তু চাচা, যদি উল্টো কিছু হয়? হবে না। একবার যদি ওর মন থেকে প্রতিশোধ আর অভিশাপের আগুন নিভে যায়, তাহলে ওর আত্মাও মুক্তি পাবে, কারণ ও নিজেও তো অনেক কষ্ট পাচ্ছে। বেশ, তাহলে আমি রাজি।
ধর, এই সকাল সকাল কে এসেছে এখানে? কাঁদছে তো কাঁদছেই, কানটা একদম ঝালাপালা করে দিল। কে মুখ পুরি, এখানে বউ সেজে মরতে এসেছিস? ওরে বাবারে, শাকচুন্নি! ঢং দেখে বাঁচি না, তোকে আমি ধরেছি না মেরেছি? আমায় দেখে ভয় পাচ্ছিস? তা কিছু করনি। তাছাড়া আমিও তো এখানে মরতেই এসেছি, আমিও তো মরি তোমার মতোই শাকচুন্নি হব। ধর, কি হয়েছে তাই বলতো? কি আর হবে, দেখছো না আমার গায়ের রং? কালো বলে এতদিন বিয়ে হচ্ছিল না, এখন যখন এই গ্রামের এক ছেলের সাথে বিয়ে ঠিক হলো, তারা বলছে টাকা না দিলে বিয়ে হবে না। তুমি বলো, এখন আমার মরা ছাড়া কি ক্ষতি হবে? আহারে, তোর তো দেখছি আমার মতোই অবস্থা। জানিস, আমিও একদিন এ কারণে এখানে এসে মরেছিলাম। তাই তো এই গ্রামে কারো বিয়ে হয় না, সবাই আমাকে ভয় পায়। দেখছিস না কত পুতুল ঝুলে আছে, সবগুলো তো মানুষের বাচ্চা। বেশ তো, আমিও মরি তোমার মতো হব, তখন আমিও সবাইকে অভিশাপ দেব। কিন্তু আমার কি দোষ বলো তো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তুই আমার কি ক্ষতি করবি? আমি এক হাতে তুলে তোকে চরকির মতো ঘোরাতে পারি, আর তুই করবি আমার ক্ষতি? তাহলে তোমার কারণে আমায় মরতে হবে কেন? তুমি মরেছিলে, তখন যারা দোষ করেছিল তারা তো এখন কেউ বেঁচে নেই। এই যে যাদের পুতুল বানিয়েছো, তারাই বা কি দোষ করেছে? তাই তো, আমার উপর যারা অন্যায় করেছিল তারা তো সেই কবেই মরে ভূত হয়ে গেছে। তাহলে তো আমিও দোষী, আজ আমার কারণে কত নির্দোষ মানুষ মরে যাচ্ছে। কেঁদো না শাকচুন্নি, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। কিন্তু আমি যে গ্রামের অনেক মানুষের ক্ষতি করে ফেলেছি, এখন আমি কি করব? তোমার হাতে একটাই পথ, তুমি যাদের পুতুল করেছো তাদেরকে মুক্তি দাও। দেখবি তোমার মনও শান্ত হবে, আর এই গ্রামের মানুষও শান্তি পাবে। ঠিক বলেছিস, বিনা অপরাধে আমি যাদের পুতুল বানিয়েছি তাদের আজ মুক্ত করব, আর আমি নিজের অভিশাপ তুলে নেব। সত্যি, তুই আজ আমার চোখ খুলে দিলি। শাকচুনি তার জাদুর হাত পুতুলগুলোকে ছোঁয়াতেই সেগুলো মানুষ হয়ে যায়। রিনা, আমি জানতাম তুই আমায় ঠিক বাঁচাবি। না, আমি তোকে বাঁচাইনি, সবই শাকচুন্নির দয়া। ধন্যবাদ শাকচুন্নি, তুমি আজ আমায় নতুন জীবন দিলে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আজ আমিও মুক্ত হব। পারলে তোরা আমায় ক্ষমা করে দিস। শাকচুন্নির আত্মা মুক্তি পেয়ে আকাশে মিলিয়ে গেল। মা তিন্নি, মা আমার। আয় মা, আমাদের বুকে আয়। সত্যি মা, আমি তো কখনো ভাবিনি আমি তোমাদের আবার দেখতে পাবো। সবই রিনার জন্য সম্ভব হয়েছে। শুধু আমি না, এর সাথে কবিরাজ চাচা আর আমার ভাইয়াও আছে। তোদের অনেক সাহস। সবই তো বুঝলাম, কিন্তু ছেলে পক্ষ যে পালিয়ে গেল, আমার মেয়ের বিয়ের কি হবে? কি আর হবে, তুমি যদি রাজি থাকো তাহলে আমার ছেলের সাথে আমি তিন্নির বিয়ে দিতে চাই। কি ভাবি, আয়োজন শুরু করবো নাকি? সত্যি ভাইজান, আপনি বড় উপকার করলেন। তিন্নির বাবা, তাড়াতাড়ি বিয়ের আয়োজন করো।